বুয়েটের আবরার হত্যায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল। সন্তুষ্ট হলেও কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ পরিবার। মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচন দরকার বললেন ফখরুল। ক্ষমতা এলে জুলাই হত্যাকাণ্ড ও গুম খুনের বিচারের আশ্বাস তারেক রহমানের। প্রধান উপদেষ্টার চীন সফরের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। 28 মার্চ প্রেসিডেন্ট শির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। রাজধানীর 7 কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অন্তর্বর্তী দায়িত্বে যে কোনো এক অধ্যক্ষ। সাক্ষাৎকার নিল ইউজিসি। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। নিপীড়কদের হুমকি ও সামাজিক ভয়ে আড়ালেই থাকে বেশিরভাগ শিশু ধর্ষণের ঘটনা। শৈশবেই খারাপ স্পর্শের কাউন্সিলের তাগিদ। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি তানজিলা খানমে। সাকিব, রাতভর নির্মম নির্যাতন চালিয়ে বুয়েট ছাত্র আবরার ফারহাদকে হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। 6 বছর আগে নৃশংস এই ঘটনায় জড়িত ছিল সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। তবে রায়ে সন্তুষ্টি জানালেও কারাগার থেকে আসামি যেহেতু পালিয়েছে, সেক্ষেত্রে তার আবরারের ভাই এবং বাবা দুইজনই কিন্তু অসন্তুষ্ট এবং বলছেন দ্রুতই রায় কার্যকর করতে হবে। এবং এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে রাষ্ট্র শৃঙ্খলা আনতে এই রায় গুরুত্ব বহন করে। এ নিয়ে জাহিদ হোসেনের একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। আবরার তখন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশলী বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদের ওপর শিবির সন্দেহে রাতভর দফায় দফায় অত্যাচার চালায় তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। সারারাত নির্যাতনের পর হত্যা করে নিথর দেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ। বন্ধ করে দেয়া হয় বুয়েটে ছাত্র রাজনীতি। আবরার হত্যার বিচারের দাবিতে উত্তাল হয় বুয়েট ক্যাম্পাস। পরে এই ঘটনায় জড়িত 22 জনকে গ্রেফতার করা হয়। বিচার চলাকালীন যাদের কারোই জামিন মঞ্জুর হয়নি। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত উল্লেখ করে আইনের কোনো অনুকম্পা না দেখিয়ে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয় 5 জনের যাবজ্জীবনের সাজা। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। ন্যায় বিচারের প্রতীক বললেন অ্যাটর্নি জেনারেল। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে এই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চায় আবরারের বাবা। আর আবরারের ভাই কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে, সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ আপিল করার সিদ্ধান্ত। আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসেবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি।
আবরার হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক। এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যাকাণ্ডের 6 বছর পর হাইকোর্টে আবরারের মামলা নিষ্পত্তি হলো। গত 6 আগস্ট জেমি নামের একজন আসামি কারাগার থেকে পালিয়ে গেছে। জাহিদ হাসান, এখন ঢাকা। বিএনপি ক্ষমতা এলে জুলাই হত্যাকাণ্ড, গুম খুন ও আওয়ামী লীগের আমলে নির্যাতিতদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে আমরা বিএনপি পরিবার আয়োজিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। নিজের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এই গুম খুন নির্যাতনের অংশ মনে করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এসবের সুষ্ঠু বিচার না হলে দেশে আবার অন্যায় সংঘটিত হবে। সবাই এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন। বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচনে দেরি হলে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, কারণ আমরা যদি লক্ষ্য করি যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালানো শুরু করবে। রাজনীতিতে ভিন্ন মত গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান জামায়াতের আমির। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন থাকায় আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এ সময় শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। দেশের অর্থনীতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে আগামীর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করেন জামায়াত আমির। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার। সিইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহের কথাও জানিয়েছে ইইউ। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একদিকে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশি বিদেশি প্রতিনিধিদের মতামত নিচ্ছে কমিশন।
রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত এবং সিএসি এএমএম নাসির উদ্দিন। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইইউ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারে, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কীভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও বিবেচনা করে দেখব, তারপর ওনাদেরকে জানাবো। ওনারা রাজি আছেন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. এর আগে গত মঙ্গলবার ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেন মাইকেল মিলার। এতে বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। আগামী 26 মার্চ থেকে 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে বড় বড় প্রতিষ্ঠানের সিইওদের সাথে বৈঠক করবেন তিনি। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, পূবের অদূরবর্তী দেশ চীন। অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের ক্ষেত্রে চীনের ভূমিকা এই অঞ্চলের জন্য একটা ইতিবাচক উদাহরণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিভাবে এগোবে তা নিয়ে আগ্রহ রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে। এমন প্রেক্ষাপটে চীনে এক ঐতিহাসিক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। 26 তারিখে যাওয়ার পর 27 তারিখে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চীন সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, চীনের সৌরবিদ্যুৎ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই আহ্বানে সাড়া দিয়েছে দুটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে দেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর। মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড় সিইওদের সাথে মিশা, চায়নার সাথে মানে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই। এছাড়া স্বাস্থ্য খাতে চীনের সাথে আরো নিবিড়ভাবে কাজ করতে চায় বাংলাদেশ। এই শিল্পে ব্যবসার নতুন ক্ষেত্র অনুসন্ধানে চীনা ব্যবসায়ীদের ঢাকা সফরেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অগাস্ট 5-এর পরে যে অভূতপূর্ব চেঞ্জ হলো, যে গণ অভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাস, এবং ওরা আরও ইনভেস্টমেন্ট করতে আসছে। এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরও আসবে তাদের ভিজিট করতে। প্রেস সচিব জানান, রমজানে বাজার তদারকি বেড়েছে। পণ্যের আমদানি শুল্ক কমানো, সরবরাহ বৃদ্ধি, চাঁদাবাজি মুক্ত পণ্য পরিবহন নিশ্চিত করার বিষয়ে সরকার তৎপর রয়েছে। পুলিশকে বারবার বলা হয়েছে যে কোনোভাবে যেন সড়কে চাঁদাবাজিটা যত রকমভাবে কমানো যায় সেই দিকে লক্ষ্য ছিল। আর অন্যান্য যেগুলো বড় বড় মেজার নেওয়া হয়েছে, যে ইন্টেন্সিভলি কোম্পানিগুলো যেগুলো বড় বড় কমোডিটি প্লেয়ার তাদের সাথে ইন্টেন্সিভলি কথা বলা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে আরেকটা মেজার নেওয়া হয়েছে যে তারা যাতে কেউ কমপ্লেন না করতে পারেন যে না আমরা ডলার পাচ্ছি না ইম্পোর্ট করার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনে 4 দিন অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন তিনি। সম্মাননা হিসেবে প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে ডক্টরেট ডিগ্রি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। কিছুই বোঝার বয়স হয়নি এখনো। ছোট্ট শরীরে
যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, ঠিক সে সময় মানুষরূপী কিছু পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আত্মরাত। বিচার কে কবে পেয়েছে? সে হিসেবে রাষ্ট্রের হেয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের। তবুও বিচার প্রত্যাশা সাধারণ মানুষের। মেহরিন রানীর প্রতিবেদন। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। পুতুল নিয়ে খেলার মাঝে চলছে স্পর্শের ধরন বোঝানোর শিক্ষা। প্রাইভেট পার্ট এখানে ধরে যদি কেউ, টুটু প্রাইভেট পার্ট, ব্যাড টাচ। ব্যাড টাচ বলে ধাক্কা দিয়ে দিতে হবে, একদম চিৎকার দিয়ে দিতে হবে, তাই না? 3 বছরের নিহারকে যেন কোনো খারাপ স্পর্শ ছুতে না পারে, একটা সুরক্ষিত নিরাপদ সুন্দর শৈশব যেন কাটাতে পারে, তাই মেয়ের বন্ধু হয়ে মা সুরভি মেয়েকে স্পর্শের ধরনের পাশাপাশি শেখাচ্ছেন কারাতে। কিন্তু কেন? ব্যাড টাচ করে ফেলেছে তাকে, তখন তাকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয় যে তুমি যদি বাবাকে বা মাকে বলে দাও তাহলে তোমাকে মারবে বা কিছু। ওই জায়গাটা আমি রাখিনি। আমার বাচ্চা আমাকে এসে যে কোনো কথা বলতে পারে যেন অকপটে। আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনায় আবারও সামনে এসেছে কতটা অনিরাপদ আমাদের শৈশব। কেবল অপরিচিত নয়, পরিবারের সদস্য বা কাছের পরিচিত মাধ্যমেই শিশুরা বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুরাও ছাড় পাচ্ছে না যৌন হয়রানির হাত থেকে। এতে করে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। যেখানে একটা ছেলে বাচ্চা সেফ না, সেখানে একটা মেয়ে বাচ্চার কি অবস্থা হতে পারে? বাবা মা তার কাছেও তো বাচ্চা সেফ থাকছে না। তবে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত যে ওই একজনকে দেখে সবাই ভয় পাবে। দর্শকের বিচার হইতে হবে উইদিন 1 মাসের মধ্যে, তাহলে এবং সেটা হবে জনসম্মুখে। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2024 সালে 234টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ চেষ্টার ঘটনা 66টি। এর বাইরে ছেলে শিশু বলাৎকারের ঘটনা ছিল 36টি, বলাৎকারের চেষ্টা 3টি। লিপিবদ্ধ তালিকায় আটকে ওঠার মতো, কিন্তু তালিকার বাইরে থেকে যায় আরও অসংখ্য শিশু নিপীড়নের ঘটনা। কেবল নির্যাতনে থেমে থাকে না এসব ঘটনা, মনের গভীরে রেখে যায় বড় ক্ষত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত হলে একদিকে বাচ্চাদের সংস্পর্শে আসা যেমন সহজ, জোর খাটানোও তেমন সহজ। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সামাজিক ট্যাবু না রেখে বাচ্চাকে মানসিক ট্রমা থেকে বের করতে দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা দরকার। আমাদের দেশের একটা সমস্যা কি, মানসিক রোগ, মানসিক চিকিৎসা বিষয়টাকে আমরা অনেকখানি প্রথমত নেগলেক্ট করি, দ্বিতীয়ত আমরা মনে করি যে চিকিৎসা অন্য চিকিৎসার থেকে এটা আলাদা ভাবি, এটাও ঠিক না। মেনলি কথা হলো ট্রিটমেন্টের জায়গায় অথেন্টিক জায়গাটা দেখে তারপরে চিকিৎসার মধ্যে যাবে। শিশু তো এখন মেয়ে এবং ছেলে উভয়ই হতে পারে। তো এটা দেশের নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও কার্যকরের সংখ্যা কম। সামাজিক সচেতনতার অভাব এবং সঠিকভাবে সবাই আইন না জানার কারণে এই ধরনের অপরাধ বাড়ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। যদি কোনো শিশুকে যৌন হয়রানির উদ্দেশ্যে স্পর্শ করা হয়, যেটাতে ওই শিশুটা অস্বস্তি ফিল করে, এবং এটা অবশ্যই যৌন হয়রানি সংঘাতে পড়বে। আইনের প্রয়োগ তখনই বৃদ্ধি পাবে যখন সাধারণ মানুষ আইনটা জানবে। শিশু থেকে কিশোর, কন্যা শিশু থেকে ছেলে সন্তান, কেউই যৌন নিপীড়ন থেকে নিরাপদ নয়, সেটা হোক নিজ পরিবার, স্কুল কিংবা খেলার মাঠ। এই যে শিশুরা মনের আনন্দে পার্কে খেলছে, তাদের জন্য কদর্যহীন জীবন দিতে পারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে একমাত্র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় তাকে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মনে করে প্রসিকিউশন। এদিকে সাভারের শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাভারের স্থানীয় 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন।
এবং এই মামলায় চৌধুরী আব্দুল আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। পণ্যের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতি সহজে কমবে না বলে শঙ্কা প্রকাশ করেছে সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এছাড়া মূল্যস্ফীতির চাপে সংকটে থাকা নিম্ন ও সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে ব্যক্তির কর মুক্ত আয় সীমা বাড়ানোরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। আরও জানাবেন সিউল আহমেদ। এবছর প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ আর নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে বিপাকেই আছে অর্থনীতি। এ অবস্থায় আসন্ন বাজেট নিয়ে তাদের সুপারিশ তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক মনে করেন, ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়বে আগামী বাজেটে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাও কঠিন হবে, তাই করমুক্ত আয়ের সীমা কমানোর পরামর্শ এসেছে সুপারিশে। ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয়ে ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। সেই প্রেক্ষিতে যাতে কিনা মানুষের উপর, নিম্ন আয়ের মানুষের উপরে একটা মূল্যস্ফীতির চাপটা কম থাকে, সেটা দুটো রাজনৈতিক পট পরিবর্তন এবারের বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল সংস্কার আনার সুযোগ এনেছে। সরকারকে সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ সিপিডির। সংস্কারটা এমনভাবে হবে যাতে কিনা আমাদের দেশের শুল্ক, বাণিজ্য, শিল্পনীতি এবং সামগ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা করনীতি তৈরি করা যায় এবং সেই করনীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায়, এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে। এবং আরেকটি বিষয়, যে রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজস্ব জিডিপির অনুপাত বাড়ানো, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এছাড়া এবারের বাজেটেই এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ উত্তরণের কৌশল সরকারকে নেয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। এলডিসি গ্র্যাজুয়েশনকে উত্তরণকে সামনে রেখে আমরা যাতে এই বাজেট থেকেই আমরা যাতে প্রস্তুতিমূলক যেসব রাজস্ব আমাদের নীতিমালা গ্রহণ করতে হবে, সেটা যাতে আমরা বাস্তবায়ন শুরু করি। এখন কিন্তু সময় চলে এসছে, যেহেতু টাইমলাইনটা ফিক্স করা হয়েছে, আমাদেরকে এখন এই বাজেট থেকেই যেগুলো আমরা দিতে পারবো না, ক্যাশ, যেরকম যে ক্যাশ যে ইনসেন্টিভ, এগুলো কিন্তু আমাদের উইথড্র করতে হবে। এবং আমাদের দেশে এখন যে এছাড়াও জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর সুপারিশ জানায় সিপিডি। আর জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও আহত শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাবও দিয়েছে নীতি গবেষণা প্রতিষ্ঠানটি। সিউল আহমেদ, এখন, ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যেই ই রিটার্ন পদ্ধতি বাস্তবায়ন করেছে এনবিআর। অথচ বিগত সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দিয়েও প্রকল্প শেষ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইন রিটার্ন দাখিলে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এক কর্মশালায় এ কথা বলেন তিনি। এনবিআর এর প্রতিটা কাজকে আমরা যা কিছুই করি, এগুলো সবগুলোই ডিজিটাল পদ্ধতিতে হবে এবং ডিজিটাইজ করব, এই অঙ্গীকার করে আমরা আমাদের মাস্টার প্ল্যান তৈরি করছি এবং সেই অনুযায়ী আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের যত সময় লাগুক আমরা টোটালি আমাদের এনবিআর এর প্রতিটা কাজকে ডিজিটাইজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করছি। ঈদ সামনে রেখে বিপণী বিতানে ক্রেতাদের ভিড় বাড়ার কথা থাকলেও এবার সেই চিত্র ভিন্ন। এখনও তেমন বেচাকেনা জমে ওঠেনি। ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার পোশাকের দাম বেশি। আরও জানাবেন শারমিন পুতুল। ঈদ মানেই জমজমাট কেনাকাটা, তবে এবার শপিং মল ও মার্কেটে সেভাবে দেখা যাচ্ছে না ক্রেতাদের ঢল। মূল্যস্ফীতির কারণে মধ্য ও নিম্নবিত্তরা কেনাকাটায় সংযম দেখাচ্ছেন। ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় বাজেটের সঙ্গে মিলিয়ে কেনাকাটা করা কঠিন। তাই বাজেট কাটছাট করার পাশাপাশি শেষ সময়ের মূল্য ছাড়ের অপেক্ষায় অনেকেই।
গত বছরে যে বাজেট দিয়ে আমরা অনেক কিছু কিনতে পেরেছি সেটা এখন অনেকটা কমে গিয়েছে, যেহেতু সব কিছুর দাম বেড়েছে। আগে অনেক টাকা বাজেট ছিল, এক বাচ্চার মধ্যে 20,000 30,000, এখন দেখা যায় 10,000 12,000 টাকার মধ্যে চলে আসছে। দামটা আমাদের সাধ্যের বাইরে অনেক সময় চলে যায়। অনেক মহিলাদের ড্রেসই তো একটু বেশি দাম হয়ে যায় ছেলেদের থেকে, তো ওটা ডিসকাউন্ট হলে ভালো হয়। বিক্রেতারা বলছেন অন্য বছর এই সময় ক্রেতাদের চাপ সামলানো কঠিন হলেও এবার লোকজন আসছে কম। দাম নিয়ে ক্রেতারা দ্বিধায় থাকায় দরদাম করেও শেষ পর্যন্ত কিনছেন না। মাত্র 15 রোজা হয়েছে, তো এখন পর্যন্ত ওইরকম কাস্টমার রেসপন্স আমরা পাচ্ছি না। তো আশা করছি সামনে যে দিনগুলোতে আছে ওই দিনগুলোতে কাস্টমার হবে। এখন একটু ভিড়টা কম, তো দেখা যায় যে লাঞ্চের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত ভালো কাস্টমার রেসপন্স ভালো পাই। এখন পর্যন্ত বেচাকেনা আশানুরূপ না হওয়াতেই দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। তবে আগামী সপ্তাহ থেকে বেচা বিক্রি বাড়ার আশা করছেন তারা। শারমিন পুতুল, এখন, ঢাকা। রাজধানীর সরকারি 7টি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আগারগাঁয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ নাম চূড়ান্ত হয়। আপাতত বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় 7 কলেজের অধ্যক্ষের মধ্য থেকে একজনকে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নির্বাচিত করবে ইউজিসি। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। 2017 সালে রাজধানীর 7টি সরকারি কলেজকে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর শিক্ষার মান উন্নয়ন তো হয়নি, উল্টো অভিযোগের খাতায় একে একে যুক্ত হয় ফলাফলের নামে দীর্ঘ জট, গণহারে ফেল করিয়ে বাড়তি টাকা আদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন বিড়ম্বনা। 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই পুঞ্জীভূত ক্ষোভ একসময় রূপ নেয় দাবি আদায়ে। অধিভুক্ত বাতিল করে পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজপথেও নামতে হয়েছে শিক্ষার্থীদের। 5 আগস্টের পর শিক্ষার্থীদের সেই দাবি আলোর মুখ দেখে। গত বছরের ডিসেম্বরে 7 কলেজের অধিভুক্ত বাতিল করে গঠন করা হয় বিশেষ কমিটি। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন কমিটি 3 মাসের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় গঠনের সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। 3 মাস পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রবিবার ইউজিসি ভবনে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি, বিশেষ কমিটি ও ইউজিসি যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়। ইউজিসির চেয়ারম্যান জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন নামের প্রস্তাবনা এলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম চূড়ান্ত করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। দ্রুতই বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নে ইউজিসি মন্ত্রণালয়ে কাজ শুরু করবে বলেও জানান তিনি। আমরা কমিশন এবং ছাত্ররা একসাথে হয়ে যৌথভাবে সিদ্ধান্ত নিলাম। সবার সহযোগিতা এখানে আছে, যত দ্রুততার সাথে এটা সম্পূর্ণ করা যায়, কমপ্লিট করা যায়। এদিকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দায়িত্ব নেবেন 7 কলেজের যে কোনো একজন অধ্যক্ষ। ইতোমধ্যে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হবে, পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সংশ্লিষ্টদের এটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে একথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় যোগ দেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এই বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, গেল বিজয় দিবসের মতো এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। আসন্ন স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান এই কর্মকর্তা। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। যেমন বেতন, সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমই এর প্রধানরা আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে 2টি মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক আবু বক্কর সিদ্দিক। এর আগে শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রামের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এ সময় তাকে মদদ দেয়া বিদেশে থাকা সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। গ্রেপ্তার ছোট সাজ্জাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও পুলিশের উপর হামলা সহ অন্তত 16টি মামলা রয়েছে। দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদর দফতরকে অনুরোধ জানাবো। AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57 এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে। বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। তবে কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় এবার বেড়েছে দেশি প্রসাধনের চাহিদা। অমিত হাসানের প্রতিবেদন। উৎসবে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পছন্দ করেন বেশিরভাগ নারী। এজন্য জামা জুতার পাশাপাশি চাই প্রসাধনীয়। ঈদেও এর ব্যতিক্রম হয় না, তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে। বরিশালে সবচেয়ে বেশি প্রসাধনী বিক্রি হয় চকবাজার ও কাঠপট্টি রোডে, যেখানে ঈদের পোশাকের সাথে তাল রেখে প্রসাধনী কিনছেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি। আপাতত এখন দেশি পণ্যটাই বেশি ভালো ব্যবহার করতেছি, কারণ এখন দেশি অনেক সুন্দর অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। বিদেশি পণ্যটা ইউজ করলে রেপ্লিকার যে ব্যাপারটা এটা থেকেই যায়, মান আছে তার থেকে আরেকটু মান বাড়ানোতে সবাই দেশি প্রোডাক্টের দিকেই ঝুঁক। দোকানগুলোতে দেশি বিদেশি সব ধরনের পণ্য থাকলেও স্বল্প দামে ভালো মানের পণ্য পাওয়ায় চাহিদা বেড়েছে দেশি প্রসাধনীর। শুধুমাত্র যে কাস্টমার বা সিঙ্গেল পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে এরকম না, পার্লার বা আলাদা সবগুলোর জন্য আপনার হলে আমাদের চাহিদাটা খুব একটু বেশি এই বছর। মমতাজ এর আগেও অনেক বেশি চলতো, এখনো চলে, আর মমতাজের কালারও সবসময় ভালো হয়। ঈদের জন্য মমতাজের যে মেহেদিগুলো আছে এগুলো খুব ভালো চলতেছে এবং স্ক্রাবটাও খুব ভালো চলতেছে। নগরীতে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকার মমতাজ ব্র্যান্ডের পণ্য বিক্রি হলেও ঈদকে ঘিরে 10 থেকে 15 লাখ টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের। দেশীয় প্রোডাক্টের উপর অনেক আস্থা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। এর ভিতরে আমাদের এই মমতাজ হার্বাল প্রোডাক্টের গুণগত মান তারা আপোষহীন। দেশি পণ্য বলতে আমাদের এই মমতাজের মেহেদি, তারপর আপনার ওই যে ফেসিয়াল, স্কার্ফ, মমতাজ ফেস ওয়াশ, এগুলো ভালো চলে। বরিশালের কাঠপট্টি ও চকবাজারে 50 থেকে 60টি প্রসাধনীর দোকান রয়েছে। ঈদ উপলক্ষে যেখানে 6 থেকে 7 কোটি টাকার লেনদেন হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অমিত হাসান, এখন বরিশাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রাণ গেছে অন্তত 34 জনের। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে 12 জন। এছাড়া কানসাসে 8 জন, আরকানসাসে 3 জন, মিসিসিপিতে 3, টেক্সাসে 3 ও ওকলাহামায় 1 জন নিহত হয়েছে। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত করেছে টর্নেডো। এতে লন্ডভন্ড হয়েছে সেখানকার বাড়িঘর, ধ্বংস হয়েছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 5টি অঙ্গরাজ্যের প্রায় 17,000 পরিবার। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মেডিসোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টের সময় মঞ্চে থাকা আগুনের স্ফুলিঙ্গ থেকে ঘটনাস্থলের সিলিংয়ে আগুন ধরে যায়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো মঞ্চে, এরপর পুরো ভবনে। আরো জানাবেন তানভীর জনি। নর্থ ম্যাসেডোনিয়ার রাজধানী স্কোপজি থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত কোকানি শহর। এই শহরের পালস ক্লাবে মধ্যরাতে এখানে চলছিল কনসার্ট। বাজনার তারে উন্মত্ত হয়ে গান গাইতে থাকেন ডিএনকে ব্যান্ড দলের গায়করা। তাদের সামনে জ্বলে ওঠা আগুনের স্ফুলঙ্গি একসময় আগুন ধরিয়ে দেয় সিলিংয়ে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো কনসার্ট হলে। আগুন ধরে যায় পুরো ভবনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতশবাজি থেকে লাগতে পারে এই আগুন।
কঠিন হয়ে পড়ে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা। মুহূর্তেই ঝরে যায় অর্ধশতাধিক মানুষের প্রাণ, আহত হন আরও অনেকে। কর্তৃপক্ষ জানায় সিলিং ঢেকে রাখা কাপড়টি অনেক বেশি দাহ্য থাকায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুনে ভয়াবহভাবে পুড়ে যাওয়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। 4 জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সার্বিয়া কর্তৃপক্ষ। গ্রিস জানিয়েছে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তারা। গ্রিসের হাসপাতালে স্থানান্তর করা হতে পারে গুরুতর আহত কয়েকজনকে। মেসিডোনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তানভীর জানি, এখন বিশ্ব। মাত্র 8 পাস করেই অ্যাডমিন অফিসার। অবাক করা এমন কাণ্ডই ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কামাল হোসেন ওহিদুল নামের ওই ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছিলেন পিয়ন হিসেবে। গেল নভেম্বরে হুট করে বনে গেছেন প্রশাসনের নির্বাহী কর্মকর্তা। এর আগে 2020 সালে ধর্ষণ চেষ্টা মামলায় জেলও খাটতে হয় তাকে, যদিও তার দাবি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। গায়ে আকাশি নীল শার্ট, বুকে চশমা রাখা, চলনে বলনে টিপটপ এই নিপাট ভদ্রলোকের নাম মোহাম্মদ কামাল হোসেন ওহিদুল। 4 মাস আগেও যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস সহকারী। তবে গেল নভেম্বরে পদোন্নতি পেয়ে বদলে গেছে কামালের পরিচয়। পিয়ন থেকে এক লাফে এখন তিনি অ্যাডমিন অফিসার। একজন সাধারণ অফিস সহকারী থেকে প্রশাসনের কর্তা। তথ্যটি পেয়ে চক্ষু চরক গাছ হওয়ার অবস্থা। আদৌ কি এমনটা সম্ভব? ঘটনার সত্যতা জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় সেই কামালের সাথে। অকপটে যিনি স্বীকার করেছেন এতদিন পিয়ন হিসেবে চাকরি করলেও এখন তার নতুন পরিচয় অ্যাডমিন অফিসার। কামাল ভাই, আপনি তো এখন অ্যাডমিন এক্সিকিউটিভ অফিসার না? হ্যাঁ হ্যাঁ। আপনি তো পিয়ন হিসেবে ছিলেন না কামাল ভাই? ছিলাম, আমি অনেক আগে ছিলাম এটা ভাইয়া। মল্লিক সাহেব কিছু লোক ঢুকাই থেকে গেছে, পাপন সাহেবেরা। জি জি। এরা তো কাজও ঠিক মতন করে না, কাজও করে না, ঘুরে খায়, বেতন 2,000 টাকা বেতন বানাই দিয়ে গেছে। আর আমরা দুনিয়ার কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত, প্লেয়ারদের থেকে শুরু করে অফিসিয়ালদের। গেল বছর বিসিবির এক নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায় একজন টেকনিশিয়ান নিয়োগে সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এসএসসি পাস। তাহলে 8ম পাস কামাল কিভাবে পদোন্নতি পেলেন অ্যাডমিন অফিসার পদে? এ বিষয়ে কামালকে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। 8 পাস, আপনি নাকি 8 পাস ভাই নাকি এরকম? না 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 না, আমার খারাপ অবস্থা মল্লিক সাহেব করে গেছে, এগুলাই তো আপনারা জানেন না। মল্লিক সাহেব যা করে গেছে দিনে দিনে মানুষে, আমরা তো কি কষ্ট, কি মানে আমরা যে কষ্ট করছি ওরা বুঝছে। আমাদের এই যে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে বাকি যে স্টাফদের বেতনটা বাড়াই দিচ্ছে উনি আইসা, আমরা যে কিভাবে নির্যাতিত হয়েছি জানেন আপনি। বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় ক্রিকেট বোর্ডের অ্যাডমিন ম্যানেজার মেজর অবসরপ্রাপ্ত হাসিবুজ্জামানের সাথে। তবে একাধিকবার ফোন দেয়া হলেও কোনো সাড়া দেননি তিনি, উল্টো ব্লক করেছেন ফোন নম্বর। এদিকে এর আগে কামাল হোসেনের নামে শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণ চেষ্টা মামলা করা হলে দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিলেন তিনি। তবে কামালের দাবি তাকে ফাঁসাতেই আনা হয়েছিল এমন অভিযোগ। আমার নামে কি শেষ ভাই, এটা তো মিথ্যা মামলা ছিল রে ভাই। না না, ওটা একটা নাজাল করছিল ভাই আমার খামাকার। রং বদলে রঙিন করি, এগিয়ে যাও বাংলাদেশ, এমন নানান স্লোগানে ঢেকে ফেলা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দেয়াল। তবে দেয়ালে লেখা এসব নীতিকথা কতটা বুকে ধারণ করতে পেরেছে নতুন বাংলাদেশের নতুন ক্রিকেট বোর্ড? পিয়ন থেকে অফিসার কাণ্ড, এই প্রশ্নটাই হয়তো আরও জোরালো করবে। রেদওয়ান শাওন, এখন ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। বুয়েটের আবরার হত্যায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল, সন্তুষ্ট হলেও কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ পরিবার। মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচন দরকার বললেন ফখরুল। ক্ষমতায় এলে জুলাই হত্যাকাণ্ড ও গুম খুনের বিচারের আশ্বাস তারেক রহমানের। প্রধান উপদেষ্টার চীন সফরের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। 28 মার্চ প্রেসিডেন্ট শির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক।
রাজধানীর 7 কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অন্তর্বর্তী দায়িত্বে যে কোনো এক অধ্যক্ষ, সাক্ষাৎকার নিল ইউজিসি। আম্মু যদি তোমাকে ধরি এভাবে, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর যদি তোমাকে এইভাবে বাইরের কেউ ধরে এভাবে, তখন কি হবে? বাইরের ব্যাড টাচ। এবং নিপীড়কদের হুমকিও সামাজিক ভয় আড়ালেই থাকে বেশিরভাগ শিশু ধর্ষণের ঘটনা। শৈশবেই খারাপ স্পর্শের কাউন্সেলিং এর তাগিদ। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/এখন.tv।